হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, যেটা আমি গতকাল বলেছিলাম, ডেফিনেটলি গোল্ড এবং সিলভারের মধ্যে অ্যাকচুয়ালি কি গেমটা চলেছে এবং গোল্ড এবং সিলভার এর মধ্যে অনেকেই এখন ট্রেডিং করছেন বা এখানে যে প্রাইসগুলো আমরা দেখছি, কোনো সময় গোল্ডকে প্রচণ্ড পরিমাণে বাড়তে দেখছি, কোনো সময় আমরা সিলভারকে প্রচণ্ড পরিমাণে বাড়তে দেখছি, কখনো গোল্ডের মধ্যে ভয়ানক একটা ক্র্যাশ চলে আসছে। তো এই সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা ট্রেডার যারা গোল্ড এবং সিলভার ট্রেড করেন তাদের প্রত্যেকের মধ্যে একটা ডাইলেমা রয়েছে, বা বিভিন্ন রকমের যে এই আপস অ্যান্ড ডাউনসগুলো কিভাবে হয় সেই বিষয়গুলো বোঝানোর জন্য আজকের এই টোটাল ডিসকাশনটা করব। বাট এই ডিসকাশনটা শুরু করার আগে সবার প্রথমে আমরা বর্তমান দিনে অর্থাৎ আজকের ডেটে মার্কেটে কি চলছে সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলে নিই। তো আজকের ডেটে যদি আমরা মার্কেটের কথা দেখি, তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো মার্কেট রয়েছে, বিশেষ করে ইউএস মার্কেটের যে সমস্ত ফিউচারগুলো রয়েছে, প্রত্যেকটা ফিউচার কন্ট্রাক্ট আজকের ডেটে রীতিমতো ডাউন আছে। এবং শুধুমাত্র তাই নয়, আমাদের আজকের মার্কেটটা পুরোপুরিভাবে বন্ধ হোলির ছুটির জন্য বা এই দোল পূর্ণিমা উপলক্ষে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মার্কেটের যদি আমরা গিফট নিফটি দেখি, সেটাও মোটামুটিভাবে ডাউন। তো সব দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে ডাউ জোন্স, এসএমপি, ন্যাসড্যাক প্রত্যেকটা যদি আমি মার্কেটের রেসপেক্টে দেখি, সেখানে ভালো রকমই ডাউন আছে। কিন্তু এর যে ফিউচারগুলো রয়েছে সেই ফিউচারগুলো অনেকটা পরিমাণ ডাউন রয়েছে। আজকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউরোপিয়ান মার্কেটটা। ইউরোপিয়ান মার্কেটে যে জিনিসটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা যে ইন্ডেক্স রয়েছে, সেটা ইউরোপের প্রত্যেকটা দেশের যে ইন্ডেক্স রয়েছে, তারা 3%, কোনোটা 4% এইভাবে ডাউন। এবং এশিয়ান মার্কেটের যে ফিউচার্সগুলো রয়েছে সেগুলোও পুরোপুরি 6%, 7% করে ডাউন রয়েছে। যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্পটে বা যখন ট্রেড হচ্ছিল সেই সময়ে, তো সেখানে জাপানের মার্কেট 3% ডাউন, কিন্তু ফিউচার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর, জাপানের মার্কেট ক্লোজ হওয়ার পর ফিউচার 6%-এর কাছাকাছি ডাউন। তো আগামীকালের মার্কেটটা কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, কারণ এই যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে এসকালেট করছে। এখন যেটা বিষয়, এর মূলে যে রিজনটা রয়েছে সেটা আমরা গতকালও ডিসকাশন করেছিলাম, এবং সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস ভীষণভাবে শ্যুট আপ করছে, এবং এই যে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস শ্যুট আপ করছে, যেটা পুরো বিশ্ব জুড়ে একটা এনার্জি ক্রাইসিস আনতে পারে, এরকম একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। ভারতবর্ষের যদি টোটাল অয়েলের পরিমাণ আমরা দেখি, তাহলে এখন আমাদের কাছে টোটালি 8 সপ্তাহের অয়েল রিজার্ভ রয়েছে। তো এই 8 সপ্তাহ পরে ভারতবর্ষ অয়েলের জন্য কি করবে সেই নিয়ে আমাদের পেট্রোলিয়াম মন্ত্রক বা আমাদের প্রাইম মিনিস্টার, এনারা প্রত্যেকে অলরেডি মিটিং ইত্যাদি শুরু করেছেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দুবাইয়ের ইকোনমির জন্য বা মিডল ইস্টের ইকোনমির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মিডল ইস্টের এই যে যুদ্ধের বাতাবরণটা চলছে, এর ফলে কিন্তু অয়েল প্রাইস যদি তারা অয়েল সেল না করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম তাদের ইকোনমিতেও প্রবলেম দেখা দিতে পারে। স্টেট অফ হরমুজকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পর এই যে প্রবলেমটা চলছে, যার জন্য আজকে ইউরোপ এবং ইউকের যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু অয়েল প্রাইস এবং গ্যাসের যে প্রাইস সেগুলো ভালো পরিমাণ শ্যুট আপ করেছে। আমরা যদি ইউকের টোটাল গ্যাসের পরিমাণ দেখি, অর্থাৎ গ্যাসের বাড়ার পরিমাণ দেখি, তাহলে সেটা অলরেডি 12%-এর ওপর বেড়ে গেছে একদিনের মধ্যে। তো এইরকমভাবে এনার্জি প্রাইস যদি শ্যুট আপ করে, এটা ডেফিনেটলি একটা এনার্জি ক্রাইসিসের দিকে নিয়ে যাবে। এই বিষয়টার দিকে নজর রেখেই সৌদি আরামকো যে কোম্পানি রয়েছে, সেই সৌদির আরামকো কোম্পানি এই মুহূর্তে ডিসাইড করছে যে স্টেট অফ হরমুজকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু এরপরে পাইপলাইন তৈরি করার দিকে যাচ্ছে, অর্থাৎ রেড সি এর নিচে দিয়ে, সমুদ্রের নিচে দিয়ে তারা পাইপলাইনের থ্রুতে অয়েল সাপ্লাই করবে, এরকম একটা পরিকল্পনা চলছে। এবং তার সাথে সাথে যুদ্ধের পরিস্থিতি যেরকম জায়গায় যাচ্ছে, এরপরে খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে একটা ভালো রকমের নেগোসিয়েশনের জায়গায় আসবে ইরান বা সৌদি আরব বা এই যে টোটাল যতগুলো কান্ট্রি এই মুহূর্তে যুদ্ধের মধ্যে রয়েছে। তো সেই নেগোসিয়েশন যদি না হয় খুব তাড়াতাড়ি, সেটা 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে, তাহলে কিন্তু পরিস্থিতি প্রত্যেকের হাতের বাইরে বেরিয়ে যাবে। বিকজ এই যুদ্ধটা শুরু হয়তো কেউ একজন করেছে, কিন্তু কন্ট্রোল কিন্তু কারোর হাতেই নেই। তো সুতরাং সেক্ষেত্রে ইরানিয়ান যে গভর্নমেন্ট বডি এই মুহূর্তে রয়েছে,
তাদের অর্থাৎ তাদের যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তাদের বক্তব্য, আমরা নেগোসিয়েশনে যেতে রাজি আছি, কিন্তু আমরা এই মুহূর্তে কোনোভাবেই নিজেদের ডিগনিটি লুজ করব না। তো দেখা যাক সেই জায়গা থেকে কিভাবে নেগোসিয়েশনস হয়। যুদ্ধই যদি নেগোসিয়েশনস না হয়, যুদ্ধটা যদি আরও বড় রকমের সামনের দিনে যদি এগিয়ে যায়, তাহলে এটা কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য বেশ ক্ষতিগ্রস্ততার জায়গায় নিয়ে আসবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট, আজকের ডেটে গোল্ড এবং সিলভারের মধ্যে একটা বড় রকমের আমরা ক্র্যাশ দেখলাম বা পতন দেখলাম। এই যে 2% 3% গোল্ড ক্র্যাশ করেছে বা পতন হয়েছে, এবং সিলভারের মধ্যে যে 7%-এর কাছাকাছি বা 7.5%-এর কাছাকাছি পতন হয়েছে, এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে, এটা অবশ্যই যুদ্ধ নয়। এর বিহাইন্ডের রিজনটা হচ্ছে যে আমেরিকার যে আমাদের ইন্টারেস্ট রেট রয়েছে, এবছরে ইন্টারেস্ট রেট আরও 50 বেসিস পয়েন্ট বা 50 বেসিস পয়েন্ট বা 0.5%-এর মতো রেট কাট হবে বলে পুরো মার্কেট বা পুরো কমিউনিটি এই মুহূর্তে মনে করছে। তো সেই নিউজটা আসার ফলেই আজকের ডেটে এই ধরনের পতন আমরা গোল্ড এবং সিলভারের মধ্যে দেখতে পেলাম। আজকের এই ডিসকাশনটা শুধুমাত্র এই মার্কেট ওরিয়েন্টেড নয়, আজকের এই ডিসকাশনটাতে আমরা অনেক ডিটেলসে গোল্ড এবং সিলভারকে দেখার চেষ্টা করব। বাট ডিসকাশনটা শুরু করার আগে আমি জাস্ট একটা মার্কেটের ভিউ দিয়ে দিলাম, বিকজ আগামীকালের জন্য মার্কেট নেগেটিভ আছে, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, এবং সেটা স্টার্টিং পয়েন্টটা নেগেটিভ হবে, তারপরে মার্কেটের মধ্যে একটা কনসলিডেশন বা একটা আপস অ্যান্ড ডাউন ভোলাটিলিটি আমরা দেখতে পাবো। কিন্তু যেটা বিষয়, এই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আজকের রাত্রে পরবর্তী ইভেন্টগুলো কি হচ্ছে এবং ইউএস মার্কেট কিভাবে ট্রিট করছে তার ওপর। আগামীকাল সকালের মার্কেটটাকে ট্রেড করার জন্য অবশ্যই এশিয়ান মার্কেটটা দেখে নেবেন, এবং আজকে যেহেতু আমাদের মার্কেট ডাউন আছে, বন্ধ আছে, সেহেতু আজকে যে গ্লোবাল মার্কেটের যে পজিশনিং বা যে ফ্যাক্টরটা, সেটা আমাদের মার্কেটে কিন্তু ফ্যাক্টর ইন হয়নি, যেটা আগামীকাল সকালে হওয়ার বড় প্রবাবিলিটি রয়েছে। এনিওয়েজ, আমরা এরপরে সোজা যাচ্ছি যে গোল্ড এবং সিলভারের মধ্যে টোটালি হিস্টোরিক্যাল একটা ডিসকাশন, এবং তাছাড়া বর্তমান সময়ে গোল্ড এবং সিলভারের মধ্যে ঘটনাটা কি ঘটছে সেটা দেখব। তো প্রথম কথা হচ্ছে, গোল্ড এবং সিলভার এই দুটো জিনিসকে যদি আমাদের দেখতে হয়, অর্থাৎ এই দুটো অ্যাসেট ক্লাসকে দেখতে হয়, সবার প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এই গোল্ড এবং সিলভারকে ট্রিট করার জন্য দুটো এরা আছে। একটা হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড এরা। গোল্ড স্ট্যান্ডার্ড এরা বলতে সেই সময়কালটা বোঝানো হয়, অর্থাৎ 1944 সালের আগে অবধি যে সময়কালটা রয়েছে সেই সময়কালটাকে বোঝানো হয়। এই সময়ে যত কারেন্সি ছাপানো হতো সেগুলো প্রত্যেকটাই ছিল হচ্ছে কি গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ কার কাছে কতটা সোনা আছে তার ওপর বেস করে এই কারেন্সিটাকে ছাপানো হতো, বা যেটা হতো সেটা হচ্ছে যে সেই মুহূর্তে গোল্ডের ওপর ভিত্তি করে প্রত্যেকটা জিনিসই কিন্তু করা হতো, অর্থাৎ গোল্ডের কয়েন নিয়ে আদান প্রদান হতো, এই সমস্ত কিছু হতো। তো সেই কারণে প্রাইসের মধ্যে একটা লং টার্ম স্টেবিলিটি ছিল, এবং সেখানে লিমিটেড মানি প্রিন্টিং হতো, অর্থাৎ মানি প্রিন্টিং খুব বেশি হতো না, এবং রেস্ট্রিক্টেড ফিসক্যাল এক্সপ্যানশনও ছিল, অর্থাৎ ফিসক্যাল এক্সপ্যানশনও খুব বেশি বাড়তো না। এবং আমরা যদি দেখি যে ফ্রিকুয়েন্ট একটা ডিফ্লেশনে যেত মার্কেট, প্রত্যেকটা দেশের যে মার্কেট রয়েছে সেটা একটা ফ্রিকুয়েন্টলি ডিফ্লেশনের মধ্যে দিয়ে যেতে হতো। তো এই যে সিনারিওটা, এই সিনারিওটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় ব্রেটেন উড প্রথাটা যখন শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তার পরবর্তী সময় থেকে। সেই সময় কি হয়, ভিয়েতনাম ওয়ার আসার আগে অবধি এই ব্রেটেন হুড প্রথাটা সম্পূর্ণভাবে চলে, এবং এই ব্রেটেন হুড প্রথা অর্থাৎ প্রত্যেকটা দেশকে গোল্ডকে রিজার্ভ করতে বলা হয়েছিল আমেরিকার কাছে বা ইউএসের কাছে, এবং তারপরে আমেরিকার গভর্নমেন্ট যেটা বলেছিল সেটা হচ্ছে তারা যখনই তাদেরকে কেউ যদি ডলার দেয়, অর্থাৎ ডলারকে প্রত্যেককে রিজার্ভ কারেন্সি করার কথা বলা হয়েছিল, এবং রিজার্ভ কারেন্সি যদি ডলার থাকে তাহলে সেই যে ডলারটা যদি আমেরিকান গভর্নমেন্টকে দেওয়া হয় তার বদলে তারা সোনা দেবে। তো এইরকম একটা পদ্ধতি তারা নিয়ে এসেছিল, এই পদ্ধতিটার নাম হচ্ছে ব্রেটেন হুড প্রথা। এবং ব্রেটেন হুড প্রথা যখন আসে এই সময়ে পুরো পৃথিবী একটা কোল্ড ওয়ারের মধ্যে দিয়ে যায়, এবং এই যে সময়কালটা, এই সময়কালটার মধ্যে কিন্তু দেখা যায় যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশই আমেরিকার কাছে বেশ ভালো পরিমাণ গোল্ড মজুদ রেখেছিল, এবং সেখান থেকেই তারা কিন্তু এই যে ডলার দেওয়া
অর্থাৎ ডলারকে নিজেদের রিজার্ভ কারেন্সি প্রবর্তন করা, এই বিষয়টা শুরু হয়েছিল। বাট সেই সময় যে ডলারের যে পেগ করা হয়েছিল সেটা হচ্ছে $35 পার আউন্স, এই রেটে কিন্তু এখানে পেগ করা হয়েছিল। এর পরবর্তী সময়ে যেটা হয়, যখন ভিয়েতনাম ওয়ার তৈরি হয় এবং ভিয়েতনাম ওয়ারের যে স্পেন্ডিং হয় এবং ইউএসের মধ্যে ইউএসের ইকোনমি যখন ধীরে ধীরে কোল্যাপস করতে শুরু করে, তখন ইউএসের প্রেসিডেন্ট নিক্সন তিনি এসে অ্যাকচুয়ালি এই ব্রেটেন হুড প্রথাটা টোটালি অ্যাবলিশ করেন। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে 1971 সালে নিক্সন এই ফিয়েট কারেন্সি জন্ম দেয়। ফিয়েট কারেন্সি বলার অর্থ হচ্ছে এই যে গোল্ড ব্যাক যে সিস্টেম ছিল, অর্থাৎ যে যতটা পরিমাণ কারেন্সি নেবে তার বদলে তারা, যতটা পরিমাণ গোল্ড আছে তার বদলে তারা ততটা পরিমাণ কারেন্সি ছাপাবে, বা এই যে ডলার ইউএস ডলারকে জমা দিলে তারা সম পরিমাণ গোল্ড পাবে, এই টোটাল প্রসেসটাকে কিন্তু নিক্সন এসে টোটালি ভেঙে দেয় ভিয়েতনাম ওয়ারের পর। তো এটার ফলে কি হয়, এটার ফলে যে কারেন্সির জন্ম হয় সেটা হচ্ছে ফিয়েট কারেন্সি। ফিয়েট কারেন্সি আসার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট ডিসক্রিট পজিশনে যায়, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যাংকের যে ক্রেডিবিলিটি, সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিবিলিটিটা কিন্তু আস্তে আস্তে আসতে থাকে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যতটা ভালো ক্রেডিবিলিটি, সে সেই অনুযায়ী কিন্তু মানি প্রিন্টিং করতে শুরু করে। এটা যে সিস্টেমের জন্ম দেয় সেটা হচ্ছে একটা ডেট সিস্টেম। ডেট সিস্টেম বলার অর্থ হচ্ছে একটা বন্ড মার্কেটের জন্ম দেয়, এবং এই কারেন্সিটা সম্পূর্ণভাবে কিন্তু বন্ড মার্কেটের সাথে টোটালি অ্যালাইন ছিল। এবং এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই গোল্ডকে ব্যাক করে রাখা হয়নি। তো এই সিস্টেমটা সম্পূর্ণভাবে চলতে শুরু করে। এর ফলে কি হলো, এর ফলে যে জিনিসটা হলো সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বাবল তৈরি হতে শুরু করলো, স্ট্রাকচারাল ইনফ্লেশন আসতে শুরু করলো, এবং আমরা যদি দেখি আনলিমিটেড একটা মানি প্রিন্টিং সেই জায়গার দিকে যেতে শুরু করলো। তো এই যে সময়কালটা, এই সময়কালটার মধ্যে আমরা যদি গোল্ড প্রাইসের দিকে লক্ষ্য রাখি, তাহলে যেটা দেখতে পাবো 1971 খ্রিস্টাব্দে আমাদের গোল্ড প্রাইস গিয়েছিল হচ্ছে $35 পার আউন্স। পরবর্তীকালে 1980-তে এটা $850 পার আউন্সে যায়, এবং 2020-তে গিয়ে এটা কিন্তু $2000 পার আউন্সে যায়। অর্থাৎ গোল্ডকে কিন্তু এক্ষেত্রে কারেন্সি একটা ডাইলিউটিং পজিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, রাইট? তো এইরকম একটা সিনারিওজের মধ্যে দিয়ে গোল্ড বেসিক্যালি গেল। একইভাবে যদি আমরা সিলভারের হিস্ট্রি দেখার চেষ্টা করি, সিলভারের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল, রোমান যে এম্পায়ার আছে তাদের সময় থেকেই রোমান এম্পায়ারের যারা ছিল সেই সময় থেকেই আমরা সিলভারের মধ্যে দেখতে পেয়েছিলাম যে এটাকে একটা কয়েন হিসাবে ট্রিট করার কথা। পরে চাইনিজ যে ডাইনেস্টি আছে তারাও নিজেদেরকে সিলভার স্ট্যান্ডার্ডে রেখেছিল, এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও সিলভারে মুঘল এবং ব্রিটিশরা তারাও কিন্তু সিলভারকে অ্যাজ এ কয়েন ইউজ করতো। অর্থাৎ এটা আমি 1947 সাল অবধি বললাম। তার পরবর্তীকালে ব্রেটেন হুড প্রথাতে ইন্ডিয়া সেইভাবে না অংশগ্রহণ করলেও মোটামুটিভাবে সেইভাবেই চলতো, ব্রেটেন হুড প্রথাকে অবলম্বন করে। এবং তারপরে যেটা দেখা গেল যে গ্লোবালি যদি আমরা দেখি, গোল্ড এবং সিলভার 19th সেঞ্চুরি অবধি টোটালি কিন্তু একটা কারেন্সি হিসাবে ইউজ করতো। অর্থাৎ এই টোটাল ডিসকাশনটা থেকে আমি যেটা মিন করতে চাইছি বা যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 1971-এর আগে অবধি যত সিস্টেম আমরা দেখবো, অর্থাৎ লাস্ট 5000 বছরের যদি আমরা হিস্ট্রি দেখি, কারেন্সি হিস্ট্রি, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই গোল্ড ব্যাকড, রাইট? অর্থাৎ সোনার সাথে কিন্তু কারেন্সি বা এই যে কয়েন বা টাকা পয়সা সেগুলো কিন্তু পেগ ছিল। পরবর্তীকালে নিক্সন এসে সেই জিনিসটাকে ব্রেক করে, এবং ব্রেক করার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখি, ফিয়েট কারেন্সির জন্ম হয়, যেটা লাস্ট 50 বছরের হিস্ট্রিতে চলেছে। বাট এই 50 বছরের হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট, বা এই হিস্ট্রিটার দিকে যদি আমরা মাথা লাগাই, তাহলে যে জিনিসটা দেখতে পাই বা কিভাবে গোল্ড এবং সিলভারকে দেখা উচিত, তার যদি আমরা একটা বর্তমান দিনের রেসপেক্টে যদি একটা প্যারামিটার ডিসাইড করতে চাই, যখনই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে নিয়ে স্টাডি করতে হয়, তখনই যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে হয় তার সেই দুটো বা তিনটে অ্যাসেট ক্লাস যেগুলোকে নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন সেগুলোকে বিয়োগ করতে হয়, যেটাকে ফাইন্যান্সের ভাষায় বলা হয় স্প্রেড। আর না হলে এটাকে ডিভাইড করতে হয়, ডিভাইড করে দেখতে হয় যে এই রেশিওগুলো হিস্টোরিক্যালি কীরকম বিহেভ করেছে। একইভাবে যদি আমরা গোল্ড এবং সিলভারের মধ্যে এরকম একটা রেশিও তৈরি করি,
অর্থাৎ গোল্ড ডিভাইডেড বাই সিলভার, যেটাকে গোল্ড ইজ টু সিলভার রেশিও বলা হয়, সেই রেশিওটা যদি করা হয় তাহলে এই রেশিওটা যখন হাই স্টেটে থাকে সেই সময়ে দেখা যায় যে সিলভারের মধ্যে একটা আন্ডার ভ্যালুয়েশন আছে এবং গোল্ড সেই মুহূর্তে ভ্যালুয়েশন ওয়াইজ অনেক হাই। এবং যদি আমরা দেখি যে যখন এই রেশিওটা লো থাকে তখন সিলভার ওভার ভ্যালুড থাকে এবং গোল্ড সেই মুহূর্তে সিলভারের রেসপেক্টে গোল্ডের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু লো থাকে। তো আমি যেটা বলতে চাইছি যে গোল্ড ইজ টু সিলভার রেশিওটা এক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। এখন যদি আমরা গোল্ড ইজ টু সিলভারের যে রেশিও, সেই রেশিওটাকে যদি দেখি 1915 থেকে 2026 অবধি লাস্ট 100 বছরের ডেটাকে যদি আমি এখানে প্লট করি তাহলে যে সিনারিওটা দেখতে পাচ্ছি সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে এই রেশিওটা 100-র কাছে টাচ করে, আবার ড্রপ করে, আবার টাচ করে, আবার ড্রপ করে, আবার টাচ করে। এইরকম একটা সিনারিওসের মধ্যে গোল্ড এবং সিলভারের এই রেশিওটা যেতে থাকে। বলার মানে হচ্ছে যখন এই হাই প্রাইসে থাকে সেই মুহূর্তে সিলভার আন্ডার ভ্যালুড, গোল্ড ওভার ভ্যালুড। যখন লো প্রাইসে থাকে তখন সিলভার ওভার ভ্যালুড, গোল্ড আন্ডার ভ্যালুড। পেয়ার ট্রেডিং যারা করে তাদের জন্য এই টাইপের চার্ট ভীষণ ইম্পর্টেন্ট এবং এইগুলো দেখে আমরা পেয়ার ট্রেডিং করতে পারি। আজকের ডেটে যদি গোল্ড ইজ টু সিলভারের যে রেশিও সেটাকে যদি দেখা হয় সেটা রয়েছে এই মুহূর্তে 56.75-এর কাছাকাছি। যদি আমি এইটার টোটাল একটা মিন ড্র করি তাহলে সেই মিন লাইনটা হবে হচ্ছে মোটামুটি 80-র কাছাকাছি অর্থাৎ 80-র কাছাকাছি। লাস্ট 40 বছরের হিস্ট্রিকে যদি নিই অর্থাৎ ব্রেটেন উড প্রথার পরবর্তী সময়টা যদি আমরা নিই এবং গোল্ড সিলভার রেশিওকে যদি দেখি সেটা মোটামুটিভাবে 80 একটা মিন লাইন হিসাবে ট্রিট হয়। যদি সেই মিন লাইনটার কাছে আসতে হয় আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে এটা ড্রপ করেছিল, তারপরে আমরা সিলভারের মধ্যে একটা স্পাইক দেখতে পেলাম, রাইট? এখন বা গোল্ডের মধ্যেও একটা স্পাইক দেখতে পেলাম। মেইন যেটা কথা, লাস্ট যে এই ড্রপটা আমরা দেখছি এটা 2022 সালের ড্রপ। 2022 থেকে এই মুহূর্ত অবধি অর্থাৎ এই যে স্পাইকটা ফর্ম করেছে সেই মুহূর্তে গোল্ড প্রাইস বেশ ভালো রকমের অ্যাপ্রিসিয়েশন করেছে। তো সেই সেন্সে যদি দেখা হয় তাহলে গোল্ডের মধ্যে কিন্তু আমরা এখনো আবার একটা বড় র্যালি দেখতে পাচ্ছি, কারণ মিন যে লাইনটা আছে সেটার থেকে অনেকটা নিচে কিন্তু এই মুহূর্তে গোল্ড ইজ টু সিলভার রেশিওটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন এই যে বিষয়টা আমি বলছি যে গোল্ডের মধ্যে আমি একটা বড় স্ট্রেংথ দেখতে পাচ্ছি বা গোল্ডের মধ্যে এই যে বড় একটা মানে র্যালি আগামী দিনে আসবে বলে আমি মনে করছি, এই র্যালিটা কিভাবে হতে পারে সেই বিষয়টা নিয়ে বলছি। এটাকে কিন্তু আপনারা কেউ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসাবে নেবেন না, এটা জাস্ট একটা অ্যানালিসিস। আপনি এই অ্যানালিসিসের বশবর্তী হয়ে যদি কিছু করতে চান অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, নিজে চিন্তা ভাবনা করবেন, নিজের রিস্ককে নিজের কোয়ান্টিটি ওয়াইজ সেইভাবে ডিফাইন করার চেষ্টা করবেন এবং গোল্ড ইজ টু সিলভার রেশিওটা মাঝে মাঝে দেখে নিজের মতো করে ডিসিশনস নেবেন। আমার এই অ্যানালিসিসের ওপর বেস করে আপনি কিন্তু কোনো রকম ডিসিশন নেবেন না, এই অ্যানালিসিসটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসে। এখন যে কথাটা আমি বলতে চাইছিলাম যে 2026-এ বা 2022-এ গিয়ে একটা বড় রকমের চেঞ্জেস আমরা লক্ষ্য করলাম পুরো হিস্ট্রির মধ্যে, রাইট? অর্থাৎ এই যে 1971 সাল থেকে যে প্রথাটা চালু হয়েছিল যে ফিয়েট কারেন্সি এবং একটা ডেট মার্কেটকে কেন্দ্র করে একটা ফিয়েট কারেন্সি, যে কারেন্সিটা কোনোভাবেই গোল্ড এবং সিলভার ব্যাক নয়, এবং তার জন্য প্রত্যেকটা কান্ট্রি যেটা করতো রিজার্ভ কারেন্সি হিসাবে সবসময় কিন্তু এই যে ডলারকে রাখা সেই বিষয়টা কিন্তু চলতো, রাইট? যে এই টোটাল সিনারিওটা যে জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে 2022 সালে। কি হলো না, 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করলো সেই মুহূর্ত থেকে একটা বেশ বড় রকমের চেঞ্জ হলো। সেই চেঞ্জটা হচ্ছে আমেরিকান যে ডলার বা ডলারের যে অ্যাসেট রয়েছে রাশিয়ার কাছে, সেই ডলারের অ্যাসেটটা আমেরিকান যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু টোটালি এখানে রাশিয়ার এই অ্যাসেটটাকে সম্পূর্ণভাবে স্যাংশন করে দিল বা ব্লক করে দিল। এবং এই ব্লকেজটা হয়ে যাওয়ার পর যেটা দেখা গেল, রাশিয়ার কাছে অ্যাসেট থাকা সত্ত্বেও সেটা ডলার অ্যাসেট হওয়ার জন্য এবং আমেরিকা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়ার জন্য রাশিয়া কিন্তু কোনোভাবেই নিজের অ্যাসেটকে ইউজ করতে পারল না। এই যে সিনারিওটা 2022 সালে চেঞ্জ হলো, এই সিনারিওটা পুরো পৃথিবীর জন্য একটা বড় ওপেন ক্রাইসিসের উদয় ঘটিয়ে দিল। কি ক্রাইসিস?
না, পৃথিবীর সমস্ত দেশগুলো এই বিষয়টা রিয়েলাইজ করলো যে আমাদের প্রত্যেকের যে পরিমাণ রিজার্ভ কারেন্সি রয়েছে, সেই রিজার্ভ কারেন্সিটা আমরা এখন গোল্ডে না রেখে আমরা ম্যাক্সিমামটাই করেছি ইউএসের যে কারেন্সি, অর্থাৎ আমাদের যে ডলার রয়েছে ইউএস ডলারে এটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে। তো ইউএস ডলারে যেহেতু এটা কনভার্ট করে দেওয়া হয়েছে, তো যে কোনো মুহূর্তে ইউএস যেভাবে রাশিয়াকে ব্লক করেছে সেইভাবে কিন্তু যে কোনো কান্ট্রিকেই ব্লক করতে পারে, এবং প্রত্যেকটা কান্ট্রি তারপর থেকে নিজের নিজের যে গোল্ড আছে, যে যেখানে গোল্ড রেখেছিল, যেমন ইন্ডিয়া ব্রিটেনের কাছে অর্থাৎ ইউকের মধ্যে প্রচুর পরিমাণে গোল্ড রেখেছিল, সেই গোল্ডটাকে সম্পূর্ণভাবে নিজের দেশে ফিরিয়ে আনার ডেলিবারেট একটা চেষ্টা করলো। অলমোস্ট 50-60% অলরেডি নিয়ে চলে এসছে। এর সাথে সাথে আরও যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকে নিজের মধ্যে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক বা প্রত্যেকটা যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে যেমন আরবিআই, এরা প্রত্যেকে কি করতে শুরু করলো, হিউজ পরিমাণে একটা গোল্ড বাইং করতে শুরু করলো। কেন করতে শুরু করলো? তার কারণ হচ্ছে নিজের রিজার্ভ কারেন্সিটাকে ডলারে না রেখে একটা বেশ বড় পরিমাণ অংশকে আমরা যদি গোল্ডের পরিণত না করি তাহলে ফিউচারের জন্য রিস্ক হতে পারে, এবং এটা একটা কারেন্সির রিস্ক হতে পারে। এবং এই বিষয়টাই কিন্তু ডলারাইজেশন হ্যান ত্যান বিভিন্নজন বিভিন্ন নামে আখ্যা করছে। তো যাই হোক না কেন, এটাকে ডলারাইজেশনই প্রসেস হিসাবে আমি নিচ্ছি। বাট এর যে প্রিন্সিপালি যে প্রবলেমটা, সেটা হচ্ছে এই রাশিয়াকে ব্লক করে দেওয়ার পর প্রত্যেকটা দেশ এই বিষয়টাকে রিয়েলাইজ করলো। এই রিয়েলাইজেশনের ফলে হিউজ পরিমাণে গোল্ড বাইং স্টার্ট করলো প্রত্যেকটা দেশ। তার কারণ হচ্ছে তাদের রিজার্ভ কারেন্সিকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো যদি সেইটা হয়, অর্থাৎ আমরা যেটা দেখলাম 5000 বছরের গোল্ডকে যে মানে গোল্ড ব্যাক কারেন্সি সিস্টেম ছিল, সেটাকে লাস্ট 50 বছর ধরে ইউএস ডমিনেটেড ডলার কারেন্সিতে কনভার্ট করা হয়েছিল। এখন এই যে ডলার ব্যাকড যে সিস্টেম, সেটা থেকে পরিবর্তন হয়ে পুনরায় কিছুটা পরিমাণ অ্যাটলিস্ট গোল্ডে নিজেদেরকে নিয়ে যাওয়া, পুরোটাকে না শিফট করলেও এটা প্রত্যেকটা রিজার্ভ ব্যাংক ডেলিবারেটলি করার একটা চেষ্টা করছে। যার জন্য আমি মনে করি গোল্ড একটা মাল্টি ইয়ার বুল রানের মধ্যে চলে এসছে। ওকে, এটা 2022 থেকে শুরু হয়েছিল। আমার 2022-এর পূর্ববর্তী যদি ভিডিও দেখেন, এই কথাগুলো আপনি পাবেন, এবং সেই সময় থেকেই আমি গোল্ডের রীতিমতো বুলিশ ছিলাম। এনিওয়েজ, আমরা যদি সেন্ট্রাল ব্যাংকের গোল্ডের হোল্ডিং এবং তার যে স্ট্র্যাটেজি আছে সেইটার দিকে যদি কান্ট্রি ওয়াইজ দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার কাছে মাত্র 880 মেট্রিক টনের মতো, 880 মতো টোটাল আমাদের গোল্ড রয়েছে। এছাড়া আমি যদি ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে দেখি, সেটা মোটামুটি 8000 সামথিং। তো আমরা যদি দেখি প্রত্যেকটা দেশে যে পরিমাণ গোল্ড রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভটার পরিমাণ কিন্তু যথেষ্ট কম। আজকের ডেটে যদি আমরা এই টোটাল কতটা পরিমাণ গোল্ড প্রত্যেকটা কান্ট্রি নিয়ে রেখেছে সেই বিষয়টার দিকে যদি লক্ষ্য রাখি, রাইট? এবং এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রি এই মুহূর্তে চাইছে যে তাদের যে গোল্ড রিজার্ভটা আছে, সেই গোল্ড রিজার্ভটাকে রীতিমতো বাড়াতে। যদি এটাকে না বাড়াতে পারে, তাহলে সেই কান্ট্রি তার যে ওয়েলথ রয়েছে, সেই ওয়েলথটাকে কিন্তু তারা ঠিকভাবে রিয়েলাইজ করতে পারবে না, রাইট? অর্থাৎ যদি এটাকে ডলারে থাকে, তাহলে যে কোনো সময় এটাকে ব্লক করে দেওয়া যেতে পারে, রাইট? তো সেই কারণে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক কিন্তু রীতিমতো বুলিশ। তার মানে গোল্ড কি অল টাইম বেড়ে বেড়ে যাবে কন্টিনিউয়াসলি? সেরকম না, একদমই সেরকম নয়। তার কারণ হচ্ছে এই যে হেজিংয়ের কথা বলছি বা এই যে বিষয়গুলোর কথা বলছি, এইগুলো দেখা তখনই দেয় যখন আমরা দেখতে পাই যে কোনো জিওপলিটিক্যাল ইভেন্টস হচ্ছে, ডলারের রিস্কটাকে হেজ করতে হচ্ছে, বা স্যাংশন যে সমস্ত ইউএস স্যাংশনগুলো করছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এই কাজগুলো কিন্তু করছে। সুতরাং যতদিন মার্কেটে এই টাইপ অফ আনসার্টেনটি থাকবে বা আনসার্টেনটি চলে গেলেও প্রত্যেকটা যে সেন্ট্রাল ব্যাংক আছে তারা কিন্তু স্লোলি গোল্ড বাইংটাকে কন্টিনিউ করবে। কারণ পুরো যে কারেন্সিটাকে যেটাকে আমরা ডলারে রেখেছিলাম, সেই বিষয়টা কিন্তু ডলারে থাকবে না। তো এই যে চেঞ্জেসটা, এই যে সাইকোলজিক্যাল চেঞ্জেস প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের মধ্যে হয়েছে, এই সাইকোলজিক্যাল চেঞ্জেসটা কিন্তু মাল্টি ইয়ার একটা বুল রানের দিকে গোল্ড এবং সিলভারকে নিয়ে যাচ্ছে, রাইট? মেনলি গোল্ডকে নিয়ে যাচ্ছে। সিলভারের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, কারণ এর একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে এবং এটাকে কিন্তু মানে রিজার্ভ কারেন্সি হিসাবে ইউজ করা হয় না। এনিওয়েজ, তো যেটা আমি বলতে চাইছি,
তো সেই কারণে গোল্ডের মধ্যে এই টাইপের একটা মাল্টি ইয়ার বুল রানের মধ্যে গোল্ড থাকবে। এর মানে হচ্ছে যে কোনো মুহূর্তে যখনই কোনো একটা জিনিস এরকম মাল্টি ইয়ার বুল রানের মধ্যে থাকে তখন তার মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের অ্যাব্রাপ্টলি আমরা ডাউন টার্নও দেখতে পাই। বলার মানে হচ্ছে এইরকম যে কোনো মুহূর্তে তার টপ থেকে সে 10% 20% ফল করতে পারে, আবার একটা বুলিশ মোমেন্টামে যেতে পারে, আবার ফল করতে পারে, আবার বুলিশ মোমেন্টামে যেতে পারে, রাইট? অর্থাৎ পিরিয়ডিক্যালি প্রফিট বুকিং, এগ্রেসিভ পিরিয়ডিক্যাল প্রফিট বুকিং এবং তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাংকের বাইং, এই দুটোকে কম্বিনেশনে গোল্ড এবং সিলভারকে দেখা উচিত। এবং তার সাথে ইউএস ইকোনমিতে এবং নিজেদের যে কান্ট্রিতে আমরা রয়েছি অর্থাৎ ইন্ডিয়া, এই দুটোর ইনফ্লেশনকে যদি আপনি ট্র্যাক করতে পারেন তবেই আপনি গোল্ড এবং সিলভারকে রিয়েলি ট্রেড করতে পারবেন, রাইট? আশা করি এই টোটাল ডিসকাশনটা থেকে আমি আপনাকে গোল্ড এবং সিলভারের মধ্যে কি সিনারিওসটা হচ্ছে, কোন কোন ডেটা পয়েন্টসগুলো আপনার দেখা উচিত, সেইগুলো নিয়ে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গোল্ডের মধ্যে, গোল্ড এবং সিলভারের মধ্যে যদি আমরা তুলনা করি, এটা হচ্ছে ইনফ্লেশনের যে ক্রাইসিস সেই সময়ে গোল্ড আউটপারফর্ম করবে। আর যদি আমরা দেখি গ্রোথ ফেজে রয়েছে কোনো ইকোনমি, সেই সময়ে সিলভারের মধ্যে একটা আমরা আউটপারফর্ম করার মতো সিনারিও দেখতে পাবো। এছাড়া আরও ছোট ছোট কিছু পয়েন্টস আছে যে পয়েন্টসগুলো আমি অলরেডি ডিসকাশন করলাম, এবং সিলভারের ক্ষেত্রে তার একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে যে কারণে সিলভারের মধ্যেও কিন্তু এই বুলিশনেসগুলো আসবে, রাইট? তো এই হচ্ছে টোটাল ডিসকাশন। আশা করি আপনি এই ডিসকাশনটা থেকে বুঝতে পারলেন গোল্ড এবং সিলভারের মধ্যে কেন মাল্টি ইয়ার বুল রানের মধ্যে চলে এসছে। তো এক্ষেত্রে আমি একটা ছোট্ট অ্যাডভাইস দেবো, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান বা গোল্ড এবং সিলভারকে নিয়ে ট্রেড করতে চান, সবসময় ছোট ছোট ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। একবারে মানে বাল্কে বড় অ্যামাউন্ট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি না আপনি হেজিং ব্যাপারটা জানেন, যদি না আপনি ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড করেন গোল্ড এবং সিলভারকে, তখন আপনি সেক্ষেত্রে ছোট ছোট বাইং করুন, ধীরে ধীরে অ্যাকোমুলেট করুন। মাল্টি ইয়ার বুল রানকে যদি আপনাকে ক্যাচ করতে হয় তাহলে সেক্ষেত্রে ছোট ছোট অ্যাকোমুলেশনগুলো করাটা খুবই জরুরি। আজকের এই ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।